আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল ফেরদৌস আপু। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তারেক হোসাইন, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? রাবিয়া খাতুন রুকু আপু, ওয়ালাইকুম আসসালাম। চৈতি সরকার, আদাব আপু, ভালো আছেন আপনি? ওকে, মেহরিমা আপু চলে আসছে। ওকে ঠিক আছে, আমরা ট্যাগ কোশ্চেনের আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আমরা একটু যা শিখেছি আমরা সেগুলো একটু দেখি। আমি বারবারই বলি যে ইংলিশ গ্রামার হচ্ছে শুধুমাত্র মানে মানে কোনো কিছু জানা না। যদি আপনি সেটাকে প্র্যাকটিস না করেন তাহলে আপনার শেখা কোনো কাজে আসবে না। হ্যাঁ, এগুলো যখন আপনি বারবার প্রশ্নগুলো নিয়ে একটু চেষ্টা করবেন, একটু বারবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনি নিখুঁতভাবে সবকিছু করতে পারছেন। আর আপনাদের যে টপিকগুলো পড়াচ্ছি মনে রাখতে হবে যে আপনি কিন্তু ইতিমধ্যে পড়াশোনায় অনেক সময় ইনভেস্ট করেছেন। এসএসসি দিয়েছেন, ইন্টারমিডিয়েট দিয়েছেন, এখন অনার্সে পড়ছেন, অনার্স পড়বেন, বা ডিগ্রিতে পড়ছেন। আপনি 3-4 বছর সময় এখানে আরো আপনি ইনভেস্ট করছেন। তারপর যদি আপনি ভালো কোনো চাকরি না পান, এর চেয়ে ব্যর্থতা আর হয় না। এর চেয়ে ব্যর্থতা হয় না। কারণ যদি আপনি চাকরি নাই করতে চান তাহলে আজকে আপনার পড়াশোনা থেকে কোয়াইট করে আপনাকে আজকে থেকেই কোনো কাজ বা ব্যবসা শুরু করা উচিত, স্কিল ডেভেলপ করা উচিত, পড়াশোনা দরকার নেই। আর যদি আপনি অনার্স মাস্টার ডিগ্রি নেন, আপনি যদি এইভাবে পড়াশোনা করেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে হবে। আর করতে গেলে দেখবেন এই যে যা শিখছেন এই প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন জায়গাতে। এই জন্য এখন একটু সময় দিলে, একটু কষ্ট করলেও আপনি পরবর্তীতে কিন্তু এটার একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এই জন্য সবসময় একটু চেষ্টার মধ্যে থাকতে হবে, তাহলে জিনিসগুলো সহজ হবে। তো আমি এখানে আনসারগুলো একটু দ্রুত লিখে যাব, সবগুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না। আমি একটু দ্রুত লিখে যাব, আশা করছি আপনারা একটু দ্রুত আমার সাথে মিলিয়ে নেবেন যে আপনাদের আনসারগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলবেন যে ভাইয়া এটাতে প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে দেই, তাহলে হচ্ছে আপনারা একটু দেখতে পারবেন। একটু সময় দিবেন আমাকে। ওকে, এখন মনে হয় ঠিক আছে। দেখেন, প্রথমটা যে আনসার হবে মাস্ট থাকলে মাসন্টই লিখতে হয়। তাহলে আমরা এটার আনসার লিখবো মাসন্ট। স্টুডেন্টস আছে দে হবে, মাসন্ট দে। আমি কিন্তু দ্রুত শুধু আনসারগুলো লিখে যাচ্ছি। আমি এখানে যেখানে এক্সপ্লেন করা দরকার, যেখানে আমি দেখবো সমস্যা আছে সেটি আমি বুঝাই দিব, বাকিগুলো কিন্তু আমি এক্সপ্লেন করবো না, শুধু আনসার লিখে দেবো। আপনাদের প্রবলেম থাকলে আমাকে কমেন্টে লিখবেন। হ্যাঁ, নিকোটিন কজেস দ্য হার্ট টু বিট ফাস্টার। আমরা এখানে ডাজেন্ট লিখবো, ডাজেন্ট ইট। হ্যাঁ, ডাজেন্ট ইট। বাবু প্লাক্স ম্যাঙ্গোস, আনসার হবে ডাজেন্ট, ডাজেন্ট হি। লেটস থাকলেই বলেছিলাম যদি কোথাও লেটস থাকে কিচ্ছু না, শুধু শ্যালোই লিখতে হবে। লেটস থাকলে শ্যালো, এখানে আস মানে উই, আর উইর সাথে শ্যাল বসে, শ্যালোই। আর ইম্পারেটিভ সেন্টেন্সের হচ্ছে ট্যাগ কোশ্চেন নেগেটিভ করা যায় না, আমরা জানি নেগেটিভ করা যাবে না, নট দেওয়া যাবে না। আর মাদার কুডন্ট ওয়ার্ক আমরা লিখবো যে কুড শি, কুড শি। দে আর প্লেইং ফুটবল, আরেন্ট দে, আরেন্ট দে। আচ্ছা, 2 নাম্বারটা একটু বুঝাই দিব। 2 নাম্বার তো সহজ আপু। 2 নাম্বার আপনি দেখেন, 2 নাম্বারের মধ্যে কি আছে। 2 নাম্বারের মধ্যে আমরা দেখছি যে এখানে নিকোটিন আছে। নিকোটিন হচ্ছে একটা ধরেন এক ধরনের একটা বিষাক্ত পদার্থ নিকোটিন, ঠিক আছে। এখন নিকোটিন আর এখানে কজেস, বারবার সাথে এস আছে, এস থাকার কারণে ডাজন লিখেছি, ডাজ লিখেছি, নট নাই, নট দিয়েছি। আর নিকোটিন এটা হচ্ছে একটা পদার্থ, এটার জন্য প্রনাউন ইট ধরতে হবে। আর এটা তো প্লুরাল না, সিঙ্গুলার হলে ইট ধরতে হবে, প্লুরাল হলে তো এখানে এস থাকতো না, কারণ জানি প্লুরালের পরে ভার্বের সাথে এস বিএস থাকে না। তারপর সিঙ্গুলার আছে, সিঙ্গুলার থাকলে আমাদেরকে ইট লিখতে হবে। হ্যাঁ, সহজ, অনেক সহজ। আচ্ছা, এরপরে দেখেন শি, নাম্বার 7, শি হ্যাজন্ট রিসিভড এনি রিপ্লাই, তাহলে আমরা লিখবো হ্যাজ শি, হ্যাজ শি। চিলড্রেন মাস্টন্ট সে সো, আমরা লিখবো মাস্ট দে, মাস্ট দে।
তারপরে দে কুডন্ট রিচ ইন টাইম, তবে নাম্বার 8 নাম্বারে চিলড্রেন মাস্টন্ট সে সো, এটাকে আমরা চাইলে উইল দিয়েও লিখতে পারি। হ্যাঁ, উইল দিয়েও লিখতে পারি। যদি আমরা এটাকে উইল দিয়ে লিখি তাহলে কিন্তু এটা ভালো হয়। হ্যাঁ, যদি আমরা উইল দিয়ে লিখি তাহলে ভালো হয়। এটা একটা রিজন কি, আমি একটা কথা বলি, মাস্টকে অনেক সময় উইলে নিয়ে যাওয়া যায়। মাস্টকে উইলে নিয়ে যাওয়া যায় এই কারণে, বরঞ্চ এই বাক্যটা মাস্ট না লিখে উইল দিয়ে করাটাই ভালো হবে। হ্যাঁ, কেন, আমি একটু বিষয়টা বুঝায় বলি। দেখেন এখানে বলছি চিলড্রেন মাস্টন্ট সে সো, যে ছেলে মেয়েদের অবশ্যই এটা বলা ঠিক না, অবশ্যই এটা বলার। মাস্ট বলতে কি বোঝায়, যে অবশ্যই কোনো কিছু করতে হবে, আর একটা নট দিয়ে বোঝাচ্ছে অবশ্যই করতে হবে না। তারপরে আমি প্রশ্ন করব যে মাস্ট দে, তখন এই প্রশ্নটা হয়ে যায় যে তারা কি অবশ্যই করে, তারা কি অবশ্যই করবে, এরকম। কিন্তু এইভাবে না বলে উইল দিয়ে বললেটা ভালো, যে তারা কি করবে, তাদের কি করা ঠিক হবে, এটা উইল দিয়ে ফিউচার টেন্সে বলাটা কি হবে, ভালো হবে। এজন্য মাস্টের পরিবর্তে অনেক সময় হচ্ছে আপনার উইল ব্যবহার করা যায়, যদি আমরা বুঝি কাজটা ভবিষ্যতে হবে, ভবিষ্যতে করবে, এরকম মাস্ট না লিখে উইল লেখাটা ভালো। ঠিক আছে, বাট মাস্ট লিখলে যে একদম ভুল বলবে সেটা না, তবে উইল লেখাটা কি হবে, ভালো হবে। এটা একটু মনে রাখবো, আমরা এটা সামনেও পাবো কয়েকটা জায়গাতে, যে মাস্ট অনেক সময় উইল হয়ে যাবে আর কি। আচ্ছা, স্যার ইট দেয়া যাবে না, ইট কোথায় দিতে যাচ্ছেন, ইট কোথায় দিবেন? চিলড্রেন তো অনেকজন, চাইল্ড মানে শিশু হচ্ছে একজন, চিলড্রেন অনেকজন, অনেকজন হলে অবশ্যই দিয়ে লিখতে হবে, ইট লেখার সুযোগ নাই। আচ্ছা, মাস্ট দে হবে, কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ইট হয়, আর যদি অনেকজন হয় তখন দে হয়। চিলড্রেন তো অনেকজন, এর জন্য আমাদেরকে দে লিখতে হবে। আমরা বলেছিলাম যে যদি কোন একটা শিশু বা পাগল হয়, সিঙ্গুলার হলে ইট হয়, কিন্তু প্লুরাল হলে তো দে হয়। চিলড্রেন তো অনেকগুলো শিশু, তার মানে প্লুরাল হলে দে লিখতে হবে। ওকে, আশা করি বুঝেছেন। নাম্বার 9 হচ্ছে দে কুডন্ট রিচ ইন টাইম, তাহলে আমরা এখানে কি করব, কুড লিখবো, কুড দে, আর কিছু লিখতে হবে না। ইউ মাস্টন্ট সে সো, এই যে এখানে আবার মাস্ট আসছে, আমরা কিন্তু এখানে চাইলে উইল ইউ লিখতে পারি, আবার যদি কেউ চায় যে মাস্ট ইউ লিখতে পারে, সমস্যা নেই, তবে উইল ইউটা সুন্দর। ওকে, তারপর দেখেন 11-এ বলেছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে আমাদের এখানে যেহেতু মুভস আছে, তাহলে আমাদেরকে ডাজেন্ট লিখতে হবে। আমরা কি লিখবো এখানে, ডাজেন্ট, আমরা লিখবো ডাজেন্ট ইট। হ্যাঁ, আর্থের জন্য ইট লিখতে হবে। 12 নম্বরে বলেছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আমরা লিখবো ইজন্ট হি। লেটস প্লে ফুটবল, লেটস থাকলেই বলেছিলাম শ্যাল উই, লেটস থাকলে আমরা কি লিখবো, আমরা লিখবো শ্যাল উই। তারপরে হচ্ছে 14 দ্য ক্যাট লাইকস মিল্ক, আমরা লিখবো ডাজেন্ট, একটা প্রাণী না, তাহলে ইট ধরতে হবে, ডাজেন্ট ইট। আইস ফ্লাটস অন ওয়াটার, যে বরফ পানিতে ভাসে, সত্যি কথা। তাহলে আমরা এখানে ফ্লাটস আছে, আমরা কি করবো, ডাজ লিখবো, ডাজের সাথে আমরা লিখবো ডাজেন্ট ইট লিখবো। লায়লা সিংস মডার্ন সংস, আমরা এখানে লিখবো লায়লা সিংস মডার্ন সং এর এখানে আমরা লিখবো ডাজেন্ট লায়লা, হ্যাঁ, ডাজেন্ট শি। হ্যাঁ, টাই হ্যাজ এ প্রবলেম, এখানে আসলে শুধু টাই হওয়ার কথা না, প্রশ্নটা ভুল আছে, দা টাই হওয়ার কথা। হ্যাঁ, দা টাই হ্যাজ এ প্রবলেম, যে এই টাইটার একটা সমস্যা আছে। শোনেন, এবার একটা কথা বলি, আপনার দা টাই হ্যাজ এ প্রবলেম, এটা ট্যাগ কোশ্চেন আমরা যেইভাবে শিখেছি, যে আমরা এখানে যখন একা একা থাকে তখন আমরা ডাজেন্ট লিখি, আমরা প্রথমে লিখি ডাজেন্ট, কথাটা শুনেন কিন্তু ভালো করে, ডাজেন্ট ইট আমরা লিখবো, ডাজেন্ট ইট। তবে মনে রাখতে হবে এটাকে কিন্তু হ্যাজেন্ট ইটও লেখা যাবে, কেন শোনেন, যখন বাকি শুধু একা একা হ্যাজ থাকে তখন আমেরিকানরা বলেন যে এটা মেইন ভার্ব, সুতরাং আমাকে ডাজ দিয়ে করতে হবে। কিন্তু ব্রিটিশরা বলে, যারা ব্রিটিশ তারা বলে যে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো সব অক্সিলারি ভার্ব, তাদের দৃষ্টিতে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড সব অক্সিলারি ভার্ব, এগুলো থাকলেই, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকলেই আপনাকে হ্যাজ দিয়ে লিখতে হবে। ওরা বলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই হ্যাজ দিয়ে লিখতে হবে, ব্রিটিশ স্টাইলে এগুলো দিয়েই করতে হয় ট্যাগ কোশ্চেন। ডাজরা আমেরিকানরা লেখে আর হ্যাজ হচ্ছে ব্রিটিশরা লেখে, দুইটাই কারেক্ট। তবে যে জায়গাতে আমেরিকান ইংলিশও লেখা যায়, ব্রিটিশ ইংলিশও লেখা যায়, দুইটাই লেখা যায়, সেই ক্ষেত্রে ব্রিটিশটা নেওয়াটা ভালো। বাট আপনারা যেহেতু
পরীক্ষা দিবেন গিয়ে হচ্ছে রিটেন পরীক্ষা, রিটেন পরীক্ষাতে আপনারা এইটা লিখলেও হবে, এইটা লিখলেও হবে। কিন্তু অনেক সময় এমসিকিউ পরীক্ষার মধ্যে, চাকরির পরীক্ষার মধ্যে গিয়ে দেখবেন যে দুটাই অপশনে আছে, দুটাই আছে, তখন আমরা ব্রিটিশটা কি করব, সিলেক্ট করব, ব্রিটিশটাকে আমরা আনসার হিসেবে নেব। বাট দুইটাই রাইট, কোনোটাকে ভুল বলা যাবে না, দুইটাই হবে। ওকে, এরপরে দেখেন, পরে আছে যে দ্য ওয়েদার ফরকাস্ট ওয়াজন্ট ভেরি গুড, আমরা এখানে কি লিখব, ওয়াজ ইট, আমরা লিখব ওয়াজ ইট। রফিক হ্যাড নট গট এ জব, এখানে হ্যাড দেখেন অক্সিলারি ভার্ব, তাহলে লিখব হ্যাডন্ট, হ্যাডন্ট হি। আচ্ছা, এখানে নট আছে, সুতরাং নট দেওয়া যাবে না, সরি, তাহলে হ্যাড হি হবে। পরে বলেছে যে উই শুড নট পলিউট ওয়াটার, আমরা লিখব শুড উই, শুড উই। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা লিখব ক্যানের সাথে নট দিলে হয় কান্ট, কান্ট উই। ডোন্ট টেল ইট এগেইন, আমরা লিখব, আমরা জানি যে যদি ডোন্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে আমরা উইল, মানে আমরা উইলের, মানে এখানে উইল ইউ লিখতে পারি। আবার আপনি যদি চান যে আপনি ওন্ট ইউ লিখবেন, ওন্ট ইউ লিখবেন, সেটাও কিন্তু রাইট হবে। দুইটা, উইলের সাথে নটও দেওয়া যায়, নট না দিয়েও লেখা যায়। তবে যেহেতু এখানে ডোন্টের এখানে নট আছে, আমরা এই জায়গাতে আমরা কি করব, জোর না দিয়ে বলে আমরা কি করব, আমরা অ্যাফার্মেটিভটাকে কি করব, আমরা বেছে নেব। মানে দুইটাই লেখা যাবে, তবে অ্যাফার্মেটিভ নেওয়াটা বেশি ভালো, আমরা অ্যাফার্মেটিভটা নেব, দুইটাই রাইট। পরেরটাতে হচ্ছে লেটস আছে, লেটস থাকলেই শ্যালোই, কোনো কথা নাই। দে সাপোর্ট মি, যেহেতু সাপোর্ট মি বলেছে তাহলে আমরা এখানে লিখব ডোন্ট, ডোন্ট দে। আই ক্যান ডু দ্য সাম, এই ক্ষেত্রে আমাকে লিখতে হবে কান্ট, কান্ট আই। সাবিনা ওয়াজ স্লিপিং, ওয়াজন্ট শি, ওয়াজন্ট শি। ইট ইজ হার্মফুল, ইট ইজ হার্মফুল লিখতে লিখব ইজন্ট, ইজন্ট ইট। সিরাজ হ্যাড নেভার বিন কক্সবাজার, সিরাজ কখনোই কক্সবাজার যায়নি, আমরা লিখব হ্যাড, হ্যাড হি। এরপর 29-এ আমরা লিখব যে রফিক হ্যাড নট গট এ জব, আমরা লিখব হ্যাড হি। আই এম হাংরি, আই এর সাথে যদি আমরা নট দিই, আয়ের সাথে আমরা নট দিলে আমরা জানি আয়ের সাথে নট দিলে আরএন্ট লিখতে হয়, আমরা লিখবো আরএন্ট আই। তবে এইনটাইও লেখা যায়, কোনো কোনো বইতে এইনটাইও লেখা থাকে, তবে এইনটাই এখন নর্মালি ব্যবহার করা হয় না, এইনটাইটা মূলত বলার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা 27 নং এ নট দেয়া আছে, তাহলে নট হবে না। আচ্ছা 27 নং কে নট দিয়ে দিয়েছে, ও আচ্ছা হ্যাঁ 27 নট আছে, জি নটটা তাহলে বাদ যাবে, হ্যাঁ নটটা বাদ যাবে, ইজি, ওকে। আচ্ছা এরপর দেখেন 31 না বলেছে শি ইজ এ টিচার, আমরা লিখবো ইজন্ট শি, ইজন্ট শি লিখবো। তারপরে হচ্ছে 32 নম্বর দে আর প্লেয়ার্স, আমরা লিখবো আরএন্ট দে, আরএন্ট দে। আচ্ছা তারপরে ইউ হ্যাভ টু স্টাডি ইংলিশ, ইউ হ্যাভ টু স্টাডি ইংলিশে যদি আমরা লিখি, এখানে হ্যাভ আছে তাহলে হ্যাভের সাথে নট দিব, হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ। কোনো কোনো বইতে ডোন্ট ইউ লেখা থাকতে পারে, ডোন্ট ইউ লিখলে আমেরিকান ইংলিশ, আর হ্যাভেন্ট ইউ থাকলে ব্রিটিশ ইংলিশ। দুটার মধ্যে ব্রিটিশটা নেওয়াটাই ভালো, আমরা ব্রিটিশটা নিলাম। হ্যাঁ, বাট আমেরিকানটা যদি কোনো বইতে রাইট অ্যান্সার দেখায় তখন ভয় পায়েন না, হ্যাঁ ওটাও হবে। আচ্ছা তারপর হচ্ছে কান্ট হি, পরেরটা। আচ্ছা 27-এ নট আছে, আপনার ঠিক করে দিয়েছে। 22 নম্বরটা আরেক আছে, 22 নম্বর কি সমস্যা, 22-এ বলেছি যে এটা ইম্পারেটিভ বাক্য, ডোন্ট প্লাস ভার্ব অন দিয়ে শুরু হচ্ছে ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য হলে উইলেও লেখা যায়, সেখানে ওন্টিও লেখা যায়, দুইটাই কারেক্ট। কিন্তু যেহেতু বাক্যটার মধ্যে নট আছে, অ্যাফার্মেটিভটা নেওয়াটাই ভালো হবে, উইল ইউটা নেওয়াটাই ভালো হবে, এই জন্য বলছে উইল ইউটা নেওয়ার জন্য, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা এরপরে 35-এ বলেছে মিনা উইল গো হোম, আমরা লিখবো ওন্ট শি, ওন্ট শি। ফিশেস কান্ট ফ্লাই, আমরা তাহলে এখানে লিখবো যে ক্যান দিয়ে। দেখেন ফিশেস, ফিশ মানে একটা, ফিশেস মানে অনেকগুলো, অনেকগুলো হলে দিয়ে ধরতে হবে, প্লুরাল। তারপরে দে হ্যাভ নো গুড হাউসেস টু লিভ ইন, তাহলে আমরা লিখবো এখানে হ্যাভ দে, হ্যাভ দে লিখবো। যদি আপনি ডু দিয়ে লেখেন তবুও হবে, ডু দিলে ব্রিটিশ হবে, সরি আমেরিকান ইংলিশ হবে, আর যদি হ্যাভ দিয়ে লেখেন তাহলে হচ্ছে ব্রিটিশ হবে, আমরা ব্রিটিশটা নিলাম। হ্যাঁ দুইটাই হবে, বাকি নো আছে তো এই জন্য আর আমরা এখানে নতুন করে আবার নট দিতে পারবো না। এখানে আছে যে ইউ মাস্ট গো নাও, আমরা লিখবো মাসেন্ট, মাসেন্ট ইউ, মাসেন্ট ইউ।
আমিনা উইল রিড দিস বুক, আমিনা উইল রিড দিস বুক এর এখানে লিখবো ওন্ট শি। ইট ইজ অ্যান অকেশন অফ জয়, তাহলে লিখতে হবে ইজন্ট ইট। দ্য লায়ন ওয়াজ ফাউন্ড ইন হিম, দ্য লায়ন ইজ ফাউন্ড ইন হিম মানে কি, তার মধ্যে একটা মানে সিংহ জেগে উঠেছে, বা তার মধ্যে একটা সিংহের মতো তাকে দেখা গেল আর কি, অনেক সাহসী। আমরা লিখবো ওয়াজন্ট ইট। তারপর ইউর প্যারেন্টস উইল ফিল হ্যাপি, আমরা লিখবো ওন্ট দে, দুইজন, প্যারেন্টস মানে বাবা মা দুইজন, তাহলে প্লুরাল দিয়ে ধরতে হবে। দ্য ফক্স ওয়াজ নোটিস, তাহলে লিখবো ওয়াজন্ট ইট লিখতে হবে। দেয়ার ওয়াজ নান ইন দ্য মিটিং, দেয়ার ওয়াজ নান ইন দ্য মিটিং, আমরা লিখবো ওয়াজ দেয়ার, আমরা লিখবো ওয়াজ দেয়ার, কারণ বাক্যে অলরেডি একটা নান, একটা নেগেটিভ ওয়ার্ড আছে, আর নেগেটিভ ওয়ার্ড দেওয়ার দরকার নাই, ওয়াজ দেয়ার লিখতে হয়ে যাবে। ইউ ডিডন্ট পোস্ট দ্য লেটার, আমরা লিখবো ডিড ইউ। ইট মে রেইন নাও, ইট মে রেইন নাও যদি রেইন নাও যদি থাকে, মে থেকে মেইন্ট হয়, আমরা লিখবো মেইন্ট ইট। রুনা হ্যাজ এ ডল, রুনা হ্যাজ এ ডল থাকলে আমরা এখানে হ্যাজেন্টও লিখতে পারি, আমরা যদি হ্যাজেন্ট দিয়ে লিখি সেটা হবে, যদি আমরা এখানে ডাস দিয়ে লিখতে চাই সেটি হবে, তবে হ্যাজেন্ট ব্রিটিশটা নেওয়াটাই ভালো, টেক কোশ্চেনের ব্রিটিশটাই ফলো করা হয়। স্পোকেন তো, টেক কোশ্চেন কিন্তু বলার জন্য, এটা কিন্তু লেখার ইংলিশ, এটা বলার ইংলিশ। হ্যাঁ, দে উড কাম হিয়ার, আমরা লিখবো এখানে উডন্ট দে। ইউ শুড অবি ইউর টিচার্স, আমরা লিখবো শুডন্ট ইউ। আর লাস্ট ওয়ান হচ্ছে স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা লিখবো মাস্টন্ট দে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি শিখলাম। সবচেয়ে কনফিউজিং জিনিস ছিল মাস্টের জন্য কি মাস্ট লিখবো নাকি ওন্ট লিখবো। আমি বলি আপনারা অধিকাংশ জায়গাতে, মানে সব জায়গাতে মাস্টন্টই লিখবেন। কিছু সেন্টেন্স আছে যেগুলোতে হচ্ছে যে ভবিষ্যতে কাজটি হবে এরকমটা বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা উইলটা প্রিফার করি, কিন্তু যে 8 নম্বরে আমরা উইল দিয়ে লিখেছি, কিন্তু আমরা যদি এখানে যদি মাস্টন্ট লিখতাম প্রবলেম কিন্তু নাই, মনে রাখেন। হ্যাঁ, প্রবলেম কিন্তু নাই। তো যদি কোনো বইতে আপনারা আনসার দেখেন কনফিউজড হয়েন না, আপনারা মাস্ট থাকলে মাস্টটাই লিখেন, সেটাই ভালো। মাস্ট থাকলে মাস্টই লিখেন, তাহলে আর কনফিউশন হবে না। আচ্ছা, 44 নং এ কি হয়েছে বলেন। 44 নং হচ্ছে দেয়ার ওয়াজ নান ইন দ্য মিটিং, ওয়াজ দেয়ার। আপু এই যে এখানে ওয়াজ আছে, ওয়াজ লিখেছে, আর নান নেগেটিভ ওয়ার্ড আছে, নান একটি নেগেটিভ ওয়ার্ড আছে। তো নেগেটিভ ওয়ার্ড থাকলে তো আর আমরা সেখানে আবার নট দিতে পারবো না, এই জন্য দেইনি। আর দেয়ার থাকলে বাকি দেয়ারই হবে, দেয়ারের জন্য অন্য কোনো প্রোনাউন ধরা যায় না, দেয়ার নিজেই এখানে একটা প্রোনাউনের কাজ করছে। ঠিক আছে, সুতরাং আমাদেরকে দেয়ার এইভাবে লিখে দিতে হবে। স্যার নবদূতের গাইড সাজেশন নিব নাকি সাজেশন? আচ্ছা, আমি একটা কথা বলি যে আপু দেয়ার থাকলে দেয়ার হবে। হ্যাঁ, না মে থাকলে উইল লেখা যাবে না। আপনাদের সাজেশন হচ্ছে কি, আপনারা ধরেন আপনারা যেহেতু পরীক্ষা দিবেন, বিশেষ করে রিটেন পার্ট যেগুলো আছে, মুখস্থর কিছু বিষয় আছে, যেমন লেটার, হয়তো আমি লেটারের সিস্টেমগুলো ক্লাসে দেখাই দিব, বুঝাই দিব, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে বুঝাই দিব। কিন্তু আপনাদের তো রিটেন আইটেমগুলো একটু পড়তেও হবে, মানে এগুলো পড়লে সেই রিলেটেড ইনফরমেশনগুলো, ভোকাবুলারিগুলো, ধরেন আপনাকে পরীক্ষা ট্রি প্লান্টেশন দিয়েছে, তো ট্রি প্লান্টেশন রিলেটেড যে শব্দগুলি আছে এগুলো আপনাকে জানতে হবে। ট্রি প্লান্টেশনের ভালো দিক খারাপ দিকগুলো সম্পর্কে জানতে, এখন আপনি বই না পড়লে তো আপনি এগুলো তো মাথায় নিতে পারবেন না, মানে এগুলো তো লিখতে পারবেন না। তো কম্পালসারি ইংলিশে যদিও আমাদের হচ্ছে যে রিটেন পার্ট খুব একটা লাগবে না, 5 মার্ক আমাদের গ্রামার দিয়ে চলে আসবে, তবুও হচ্ছে রিস্ক না নেওয়ার জন্য রিটেন পার্টগুলো যদি আমরা একটু পড়ে নেই, খারাপ হয় না। সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা সাজেশন ফলো করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও পরীক্ষার আগে আমিও একটা সাজেশন দিয়ে দেবো, আমি গুছাই দেবো যে কোন কোন আইটেমগুলো বেশি ইম্পর্টেন্ট আছে, দিয়ে দিব। বাট আপনারা যদি এখন থেকে কোনো একটা সাজেশন কিনতে চান, কারণ অন্য সাবজেক্টের জন্য তো লাগবেই, আপনি ফলো করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আলামিন বিএম বলেছেন হোয়াট এ পিটি ইউ নিড নট, এটা সমাধান কি হবে? ওকে, খুব সহজ। দেখেন এই যে এখানে একটা বাক্য একটা ভাইয়া লিখলো, এটার এখানে আমি একটা কথা বলি যে এই যে বাক্যটা যে হোয়াট আ পিটি, এইভাবে আপনার কাছে দিলে আপনার এটাকে মনে হবে যে এটা কি না কি আসছে, এটাকে কেমনে করব। দেখেন আমি লিখতে পারি যে হোয়াট আ পয়েন্ট,
আমি এরকম শর্ট করে অনেক বাক্য লিখতে পারি, আপনারা তো দেখে একটু কনফিউজড হয়ে যাবেন যে এখানে আসলে আমি কি লিখবো। তো হোয়াট এ পিটি, এটার মূল কাহিনী হচ্ছে হোয়াট এ পিটি যদি কোনো বাক্যে থাকে বা এরকমের যখন এক্সক্লেমেটরি বাক্য থাকে, হোয়াট এ পিটি ইট ইজ, এটার সাথে একটা ভার্ব থাকে, সাবজেক্ট এবং ভার্ব থাকে। কিন্তু আবেগ, যেহেতু অনেক বেশি আবেগ থাকে আমাদের মধ্যে যেহেতু অনেক আবেগ থাকে, এই আবেগ থাকার জন্য আমরা কি করি না, অনেক সময় ইট ইজটা বলি না, হোয়াট এ পিটি আমরা এতটুকু বলে থেমেছি। হোয়াট আ পয়েট, হিজ, এখানে হোয়াট এ পয়েটের সাথে হিজ আছে, এটাকে কিন্তু লিখতে হবে যে হোয়াট আ পয়েট হিজ, যে তিনি কি এক মহান কবি, তিনি কি বড় এক কবি, কি এক মানে বিখ্যাত এক কবি, এরকম আর কি। তো আপনাকে যখন এরকম এক্সক্লেমেটরি বাক্য দিবে, আপনাকে এরকম ভাবে সাবজেক্ট ভার্বটা অর্থোলজি ধরে নিতে হবে, সাবজেক্টটা অর্থোলজি ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে আপনাকে ট্যাগ কোশ্চেন করবেন কিভাবে, আপনি লিখবেন যে হোয়াট আ পিটি ইজেন্টের সাথে, ইজের সাথে নট ইজেন্ট ইট, ওই সাবজেক্ট ভার্বটা লিখে দেবে। ইজিটা এখানে আমরা পেয়েছি ইট ইজ থেকে ট্যাগ কোশ্চেন করব। যেমন এখানে আছে হোয়াট আ পয়েট হি ইজ, আমরা লিখবো হোয়াট আ পয়েট হি ইজ, ইজেন্ট হি, ঠিক সেম ভাবে আমরা প্রশ্ন করব। অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্বটা ধরে নিতে হবে। এখন যখন আপনাকে এরকম ভাবে শুধুমাত্র এরকম ভাবে যখন দিয়ে দিবে, আপনি ওই সাবজেক্ট ভার্বটা এখানে যা আছে আপনাকে ধরে নিতে হবে। আপনাকে লিখতে হবে হোয়াট এ পিটি ইজেন্ট ইট, হোয়াট এ পিটি ইজেন্ট ইট। আপনাকে সেই সাবজেক্ট ভার্বটা মনে মনে আপনাকে ভেবে নিতে হবে। হোয়াট আ পয়েট ইজেন্ট হি, মে হলে সি, আপনি লিখতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনাকে করতে হবে। এক্সক্লেমেটরি বাক্যের যদি এরকম আসে তাহলে সেম ওইরকম ভাবে বুঝে, পুরো বাক্যটা বুঝে, বাক্যটা শর্ট দেওয়া থাকবে বাট পুরো বাক্যটা বুঝে আপনি কি করবেন, লিখে ফেলবেন। আচ্ছা, আরেকটা দিয়েছেন ইউ নিড নট, এটাই খুব সহজ। ইউ নিড নট, দেখেন আমি যখন দেখলাম যে নিডের পরে নট আছে, এর মানে কি, নিড তো অক্সিলারি ভার্ব বলেই এখানে নট বসেছে। বাক্যটা আসলে এরকম না, এটার ফুল বাক্যটা এরকম হবে, যেমন ইউ নিড নট ডু ইট, তোমার এটা করার দরকার নাই। ইউ নিড নট গো, তোমার যাওয়ার দরকার নেই। ইউ নিড নট টক, তোমার কথা বলার দরকার নেই। মানে কোনো একটা ভার্ব আছে কিন্তু সে ভার্বটাকে হিডেন করে দিয়েছে, নিড এখানে অক্সিলারি ভার্বের কাজ করছে। তো সহজ কথা, আমি কি করবো, আমি ট্যাগ কোশ্চেনের জন্য নিড লিখবো, নিড ইউ লিখে দেবো, তাহলে আমার ট্যাগ কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়টা। তারপরে দেখেন আরেকটা বাক্য নিয়ে আপনারা কনফিউজড হবেন, থ্যাংক ইউ। অনেকে যদি থ্যাংক ইউ বলে আপনারা কনফিউজড হবেন। দেখেন থ্যাংক ইউ কিন্তু কোনো ইম্পারেটিভ বাক্য না, এটা একটা অ্যাসার্টিভ বাক্য। মূলত বাক্য হচ্ছে আই থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ দিই। তো এইটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। তো আমাদের যদি কোথাও থ্যাংক ইউ বলে দেয় যে এটা ট্যাগ কোশ্চেন কি, তখন আমরা লিখবো ডোন্ট আই, লিখবো, ডোন্ট আই হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ডোন্ট আই। বলেন, আর কোনো প্রশ্ন আছে কারো? কোনো সমস্যা থাকলে বলেন। কোনো প্রবলেম থাকলে একটু বলবেন, আর প্রবলেম না থাকলে একটু নো বলে দিয়েন, যেন আমি বুঝতে পারি, তাহলে আমি আমাদের পরের আলোচনা আমি শুরু করব। আচ্ছা, সৃষ্টিকর্তা থাকলে কি হবে? ওকে, ভালো প্রশ্ন। সৃষ্টিকর্তা থাকলে কি হবে? দেখেন সৃষ্টিকর্তা থাকলে কি হবে। সৃষ্টিকর্তার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেমন যদি পরীক্ষাতে যদি আল্লাহ থাকে, হ্যাঁ, আল্লাহর জন্য প্রণাম আমাদেরকে হি ধরতে হয় এবং ক্যাপিটাল লেটারটা হি হয়। আল্লাহ ছেলে নামে আমরা জানি না, কিন্তু আমরা তাকে হি দিয়েই বোঝাই, ঠিক আছে। কারণ আরবিতে যে প্রনাউনটা ব্যবহার করা হয়েছে আল্লাহর জন্য, সেটা নর্মালি পুরুষদের জন্য ব্যবহার করা হয়। সেই প্রনাউনটা আল্লাহ, যে কোরআনের যেই প্রনাউনগুলো ব্যবহার করা হয়েছে আল্লাহর জন্য, যে প্রনাউনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে দিয়ে পুরুষদের বোঝায়। এই জন্য আল্লাহ যেহেতু নিজেই কোরআনের মধ্যে পুরুষবাচক প্রনাউন তার নিজের জন্য ব্যবহার করেছেন, এই জন্য আমরাও কি করি, আমরা হি ব্যবহার করি, ঠিক আছে। আর হচ্ছে নিডের এটাতে ডু দেয়া যাবে না, আপনি ডু দিতে পারবেন না, কারণ ওখানে নিডের পরে নট আছে, মানে নিড ওখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে আমরা ডু দিতে পারবো না। ডু দিতে পারবো যদি
নিডটা বাকি একা একা বসে, যেমন আই নিড এ পেন, শুধু নিড আছে, তখন এই নিডটা হচ্ছে মেইন ভার্ব, তখন আমরা এই নিডের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারবো, কিন্তু ওই জায়গাতে নিডের পরে নট দিয়ে এটাকে কি করে ফেলেছে, নেগেটিভ করে ফেলেছে। ঠিক আছে, ওকে, আর কোনো প্রবলেম আমি দেখছি না। ঠিক আছে, ওকে, তাহলে আমি ট্যাগ কোশ্চেন কিন্তু ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, ট্যাগ কোশ্চেন নিয়ে তাহলে আপাতত আর আমরা কথা বলবো না। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন প্লিজ। হ্যাঁ, একটা মিনিট একটু সময় দিবেন। থ্যাংক ইউ একটু সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমি মনে হয় আপনাদেরকে এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। আহ, আর কোনো প্রবলেম নেই। ওকে, আমরা তাহলে পরের টপিকে যাই। হ্যাঁ, আমরা নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটু সময় দেবেন আমাকে। আপনাদের ট্যাগ কোশ্চেন কি সহজ লাগলো আসলে, নাকি কঠিন মনে হইলো বলেন তো? ট্যাগ কোশ্চেন কি আর ভুলে যাবেন? আমি একটা কথা বলি, যা শেখাচ্ছি, যা শিখলেন, আপনারা কিন্তু অবশ্যই যেটি করবেন, আপনারা আপনাদের কাছে যেই যে বই আছে, আপনাদের যার কাছে যে বই আছে, আপনারা বই থেকে অবশ্যই, হ্যাঁ, আপনারা ডাব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন এগুলো কিন্তু প্র্যাকটিসে রাখবেন। হ্যাঁ, আপনি বেশি না করেন, আপনি হয়তো বা প্রতি 3 দিনে হয়তো বা আপনি একটা মডেল কোশ্চেন থেকে আপনি, বা 2-3টা মডেল কোশ্চেন, 5টা মডেল কোশ্চেন থেকে আপনি একটু সলভ করলেন। এতে করে হবে কি, আপনার দেখবেন যে পড়াটা আপনি পড়েছেন এগুলো আপনার মনে থাকবে, আপনি খুব সহজে ভুলে যাবেন না। আর যদি আপনি মানে চর্চা না করেন, তাহলে কিন্তু দেখবেন 15 দিন পরে আপনার কাছে এটা ঝাপসা ঝাপসা মনে হবে, যে কি জানি পড়েছিলাম, কি জানি পড়েছিলাম, তখন কিন্তু এরকমটা মনে হবে আর কি। তো এটা হতে দিয়েন না। হ্যাঁ, দেখেন, ইউজেস অফ মোডাল অক্সিলারি ভার্ব, আমরা মোডাল অক্সিলারি ভার্বের একটু ব্যবহার শিখবো। এগুলো আমাদের কিছু ক্ষেত্রে খুব দরকার হবে, কিছু ক্ষেত্রে খুব দরকার হবে। একটু মনোযোগ সহকারে এই টপিকটা আমরা শিখবো। বিশেষ করে আমি, বিশ্বাস করেন, জব বেচে যখন পড়াই, প্রায় একটা কথা শুনি, কি জানেন? প্রায় একটা কথা আসে যে ভাইয়া বাক্যের অর্থ বুঝে না, বাক্যের অর্থ বুঝে না। হ্যাঁ, তো অর্থ বুঝি না, অর্থ না বুঝলে আপনি কখনো ভালো করবেন না। হ্যাঁ, আপনার ধরেন আপনি হচ্ছে, যেমন আমি কিছু বিষয় বলি, এই কথাগুলো আপনাকে না, এটাকে আপনাকে কেউ না বললে আপনি বুঝবেন না। এই জার্নিটা আপনি না বুঝলে, আপনি মানে না আপনাকে জানালে আপনি কখনো জানবেন না আপনার স্ট্রাগলটা কেমন হবে সামনে। যেমন এখানে যারা আছেন, স্টুডেন্টদেরকে সবসময় বড় স্বপ্ন দেখতে হয়, মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষকে একটা বড় স্বপ্ন দেখতে হয়। এখন স্বপ্ন বলতে কি, আমরা এই ছোটবেলায় এরকম এইম ইন লাইফ করেছি, যে একটা রাডার ছাড়া একটা জাহাজ যেরকমের
লক্ষ্য ছাড়া একটা মানুষের রকমের, সে কোন দিকে যাবে কি করবে সে কিছু জানে না। কিন্তু যদি আপনার একটা লক্ষ্য থাকে, আপনি অনেকে আছে মুখ দিয়ে বলবে কি যে স্যার আমি তো বিসিএস ক্যাডার হতে চাই, হ্যাঁ আমি বিসিএস ক্যাডার হতে চাই। এই লোক জানেই না বিসিএস ক্যাডার হতে কি লাগবে। যেমন অনেকে বলে স্যার আমি তো ম্যাজিস্ট্রেট হব, স্যার আমি তো ম্যাজিস্ট্রেট হব, আমার ম্যাজিস্ট্রেট হতে মানে হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা আপনি ম্যাজিস্ট্রেট হবেন, আপনি কি জানেন যে ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কি কি লাগে? আপনি যে ম্যাজিস্ট্রেট হবেন, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কি কি লাগে আপনি জানেন? আপনি জানেন না ম্যাজিস্ট্রেট হতে কি লাগবে। আপনি এখন পর্যন্ত আপনার মাথার মধ্যে কোনো কিছু নাই যে ম্যাজিস্ট্রেট হতে কি কি লাগবে, আপনি কিছুই জানেন না। ম্যাজিস্ট্রেট হতে কি ডিগ্রি পাস করতে হয়, কোন সাবজেক্ট পড়তে হয়, কি পড়লে ম্যাজিস্ট্রেট হওয়া যাবে, রেজাল্ট কেমন লাগবে, ম্যাজিস্ট্রেট হওয়ার ধাপগুলো কি, কোথায় কি পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, আপনি কিছু জানেন না। আপনি পড়াশোনা করে 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 ম্যাজিস্ট্রেট দিতে গেলেন, আপনি দেখলেন ম্যাজিস্ট্রেট হওয়ার সময় আপনি গিয়ে দেখলেন যে ম্যাজিস্ট্রেট হওয়া যায় দুই রকমের। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যারা হচ্ছে বিচার করে। এই যে ধরেন আমাদের পুলিশে ধরে নিয়ে গেল, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। ধরেন যে কাউকে শুক্রবার গ্রেপ্তার করা হলো, শুক্রবার গ্রেপ্তার করেছে, শুক্রবার তো আদালত বন্ধ, তো ওই আসামিকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই আদালতে হাজির করতে হবে। তো কার কাছে নিয়ে যাবে? তখন দেখা যায় প্রত্যেকটা জেলার হচ্ছে একটা মানে এরকমের তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে আর কি, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে। ম্যাজিস্ট্রেট তিনি এক ধরনের মানে বিচারপতি বা তিনি একজনের ওই যে জাজ, কিন্তু উনি শুক্র শনিবার নাই, সব দিন ডিউটি করেন অফিসে। ওখানে গিয়ে মূলত তাকে ওখানে প্রথমে পুলিশ তাকে ওখানে দেখায় যে স্যার আজকে তো আদালত বন্ধ, ওনার এই অপরাধ করছে, কি করব? জামিনও দিয়ে দিতে পারে, রাখতে পারে। এখন এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে গেলে তাকে অবশ্যই এলএলবি পড়তে হবে, যদি এলএলবি না পড়ে সে ম্যাজিস্ট্রেট হইতে পারবে না, সম্ভব না। এখন যেই মানুষটা স্বপ্ন দেখেছে যে সে ম্যাজিস্ট্রেট হবে, সে তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবে না। হ্যাঁ সে ম্যাজিস্ট্রেট হইতে পারবে। কোন ম্যাজিস্ট্রেট হইতে পারবে? যেটাকে আমরা বলি যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে ম্যাজিস্ট্রেট থাকে, যে হচ্ছে আমাদের যে ডিসিদের অফিসে বিভিন্ন মানে কমিশনার হিসেবে যারা কাজ করে, এরকমের কিছু ম্যাজিস্ট্রেট হইতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে। এরা কোনো বিচার করতে পারে না, এরা কোনো বিচার করে না, এরা শুধু বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করতে পারে। যখন ডিসি তাদেরকে যে আদেশ করবে, সরকার তাদের যে আদেশ সেরকম করবে। এরা কারো কোনো বিচার করতে পারে না, কাউকে এরা মানে কোনো হচ্ছে মামলা রায় দিতে পারবে না। একে জামিন দিব নাকি একে এখন হচ্ছে ওই কি বলে না পুলিশ কিসে রিমান্ডে নিয়ে যায়, রিমান্ডে নিব, এইগুলো ওরা করতে পারবে না। তাহলে ম্যাজিস্ট্রেটের এরকম দুইটা ভাগ আছে। এখন যে আপনাদের মধ্যে যারা এলএলবি পড়ে নাই তাদের পক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পসিবল না। তারা এখন কি হতে মানে অ্যাডমিনিস্ট্রেশন যে ম্যাজিস্ট্রেট আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আছে, আপনি এটা হইতে পারবেন। সেইটা হওয়ার জন্য আপনাকে বিসিএস দিতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিতে গেলে ওই যে তাদের আলাদা পরীক্ষা হয়, হ্যাঁ। আর যারা অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাজিস্ট্রেট হবে তাদের বিসিএস দিতে হবে। এখানে বিসিএস এ কি লাগে দেখেন, বিসিএস এ আপনার 35 মার্কের হচ্ছে প্রিলিতে 35 মার্কের পরীক্ষা হয়। আর বিসিএস এর প্রথম চয়েস স্টুডেন্টরা দেয়, প্রথম চয়েস দেয় হচ্ছে পররাষ্ট্র ফরেন ক্যাডার দেয়। 2 নম্বরের চয়েস দেয় গিয়ে হচ্ছে আপনার 2 নম্বরের চয়েস দেয় তারা ধরেন কেউ দেয় হচ্ছে যে অ্যাডমিন বা যারা ম্যাজিস্ট্রেট হবে অ্যাডমিনিস্ট্রেশন, এইটা দ্বারা দেয়। 3 নম্বরে অনেকে দেয় পুলিশ, বা যাদের পুলিশ অনেক ভালো লাগে তারা হয়তো পুলিশটা 2 নম্বরে দেয়, অ্যাডমিনিস্ট্রেশনটা 3 নম্বরে দেয়। আপনি টপ জায়গার একটা পোস্ট আপনি সিলেক্ট করতেছেন, টপ মানে এটা টপ। এখন আপনি ইংলিশে যে 35 মার্কের পরীক্ষা হবে, আপনি 35 থেকে পান না 10, আপনি কিভাবে এই পরীক্ষায় টিকবেন? তারপরে ধরলাম যে আপনি প্রিলি টিকলেন, প্রিলিমিনারি টিকার পরে আপনাকে রিটার্ন দিতে হবে। সেই রিটার্নে আপনার মার্ক হচ্ছে কত? রিটার্নে মার্ক হচ্ছে ইংলিশের 200 মার্কের পরীক্ষা হয়। এই 200 মার্ক থেকে যারা বেশি না 120 থেকে 140 যারা পায়, 120 থেকে 140 যারা পায় তারা এই ক্যাডারগুলো পেয়ে যায়, তারা এই পুলিশ, অ্যাডমিন, এই ফরেন ক্যাডার পেয়ে যায়। 120 থেকে 140 পাইলে তাদের একটা ক্যাডার পাওয়ার সম্ভাবনা থাকে। এবং যারা বিসিএস ক্যাডার হয় দেখবেন অনেক গ্রুপে ওই বিসিএস ক্যাডারদের হচ্ছে ওই তাদের হচ্ছে আপনার কি বলে যে দেখবেন মার্কশিট দেখেন প্রকাশ করে, যখন মার্কশিট প্রকাশ করে তখন আপনারা দেখবেন যে 120 থেকে 140 যারা পেয়েছে তারা ক্যাডার হয়ে গেছে। এখন যে স্টুডেন্টরা সে বাক্যের মিনিং বুঝে না, সে একটা শুদ্ধ বাক্য লিখতে পারে না, তার পক্ষে এই 200 মার্কের মধ্যে 10 পাওয়া পসিবল না। আমি যখন বিসিএস অদিতিতে পড়িয়েছি, অদিতির যখন আমি টিচার ছিলাম, যখন খাতা চেক করতে গিয়েছি দেখলাম একটা ছেলে প্রিলি কোনো মতো পাস করে আসছে। সে ইংলিশে ভালো না, কিন্তু অন্য সাবজেক্ট, যেহেতু প্রিলিতে অনেকগুলো সাবজেক্ট থাকে, সে ওগুলো অনেক মুখস্থ টুখস্থ কাজে লাগে সে হচ্ছে যে আসছে। হ্যাঁ, তার যেমন লক্ষ্য হচ্ছে সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবে, হ্যাঁ মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু দেখা যায় যে সে
অন্য সাবজেক্টে ভালো, কিন্তু ইংলিশে কিচ্ছু পারে না, সে একটা শুদ্ধ বাক্য লিখতে পারে না। সে ধরেন সারা খাতার মধ্যে শুধু হচ্ছে কেটে কেটে যেতে হয়েছে। কারণ এরকম একটা স্ট্যান্ডার্ড হবে, আপনি কখনোই বড় চাকরির আশা করতে পারেন না, কখনোই পারবেন না। এরপরে ধরেন অনেকের ইচ্ছা আছে স্যার আমি প্রাইমারি চাকরি করবো, প্রাইমারি টিচার হবো, সেখানেও ভাইভাতে ইংলিশের জন্য আপনাকে আটকে দিতে পারে, অনেক ক্ষেত্রে দিবে। নবম গ্রেডের চাকরি, ব্যাংকের চাকরি, ব্যাংকের মধ্যে দেখেন ট্রান্সলেশন, রিড রাইটিং স্ট্রং না হলে ব্যাংকের চাকরি পাওয়া যায় না, সম্ভব না। এই জন্য আমি বারবার বলি, আপনারা যাই পড়ছেন, এই ট্যাগ কোশ্চেন করেছেন প্রবলেম নাই, ট্যাগ কোশ্চেনের মধ্যে যদি আপনি একটা যদি এরকম দেখেন যে একটা মানে সেন্টেন্সের মধ্যে আপনি একটা শব্দের অর্থ জানেন না, ভাই অবশ্যই যাই না পড়েন, এটা আপনার আজকে কাজে লাগবে না, কিছুদিন পরে লাগবে। না জেনে পড়েন না, যদি না জেনে পড়েন তাহলে আপনাকে বারবার হোঁচট খেতে হবে, দেখবেন আপনি আগাতে পারছেন না। ইংলিশ এবং ইংলিশ ছাড়া, আমি আবার বলছি, ইংলিশ এবং ইংলিশ ছাড়া আপনি সামনে আগাতে পারবেন না। মানে যদি চাকরির ক্ষেত্রে চিন্তা করেন, আপনার ইংলিশ লাগবে, এটা ছাড়া এটার কোনো বিকল্প নাই। ও অনেক মার্ক ইংলিশের উপরে, ঠিক আছে। সুতরাং একটু আপনারা গুরুত্ব দিতে হবে আর কি। ফরেন ক্যাডার থেকে অ্যাম্বাসেডর হয়, অবশ্যই আপু, ফরেন ক্যাডার থেকে অ্যাম্বাসেডর হয়। আর সরকার হচ্ছে চাইলে যে কাউকে নিয়োগ দিতে পারে, তবে নর্মালি ফরেন ক্যাডার যারা থাকে তারাই হচ্ছে 10-12 বছর পরে তারা হচ্ছে হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, যে বিসিএস এর একটু ধারণা দিলাম, শুনেন, নিবন্ধন পরীক্ষা বাংলাদেশের স্কুলের যে চাকরি, আমি একটা কথা বলে দেই, যদি কারো শিক্ষক হওয়ার ইচ্ছে থাকে তারা কলেজে টিচার হন, কলেজে টিচার হওয়ার স্বপ্ন দেখেন, স্কুল কখনোই না। যদি স্কুল একান্তই ভাল লাগে তাহলে অবশ্যই প্রাইমারি। বাংলাদেশে কোনো হাই স্কুলে টিচার হওয়ার স্বপ্ন দেখা যাবে না, কারণ এই হাই স্কুলের সরকারি চাকরির বেতন জানেন, আপনার বেতন হবে 12,500 টাকা, আর যদি আপনার বিএড থাকে আপনার বেতন হবে 16,000 টাকা। এই বেতনে জীবন চলে না, কিচ্ছু নাই এই স্কুলের চাকরিতে, এর বাইরে কিচ্ছু নাই। আর আপনাকে যে পরিমাণ খাটাবে, হ্যাঁ, এটা আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। তো নিবন্ধনের চাকরির কথা যদি ভাবেন তাহলে অবশ্যই কলেজের চাকরির বাইরে কিছু ভাবা যাবে না। আর যদি স্কুলে চাকরি করতে চান অবশ্যই প্রাইমারি স্কুল, সরকারি চাকরি করতে হবে। এখন যে বেতন কাঠামো আছে, বেতন কাঠামো পরিবর্তন না হলে স্কুলে বা প্রাইভেট স্কুলগুলোতে খবর নিয়ে দেখেন, মানে ঢাকার মধ্যে বেতন দেয় 8,000, 12,000, 14,000 ঢাকার মধ্যে। হ্যাঁ, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোর বেতন বেশি, কিন্তু এছাড়া যে স্কুলগুলো আছে এগুলোর বেতন হচ্ছে এরকমের 6,000, 8,000, 10,000, 12,000, 14,000, এর মধ্যে এর বেশি বেতন নাই। আর গ্রামে তো আরো করুন অবস্থা, গ্রামে 2,500, 3,000, 4,000, 5,000 টাকা বেতন দেয় স্কুলের টিচারদের, তারপরও আটকে দেয়, কত মাস আটকে রেখেছে হিসাব নাই। এই চাকরি করে জীবন চলবে না, ঠিক আছে। হয় কলেজে যাইতে হবে অথবা যাইতে হবে কি প্রাইমারিতে, এর বাইরে মানে শিক্ষক হওয়ার আপাতত মানে ভালো হবে না, কারণ বাংলাদেশের এই মানে যে বেতন স্কেল শিক্ষকদের, এটা আসলে জীবন চালানোর মতো না, খুব ভীষণ কঠিন অবস্থা। এই এতদিন ধরেন যে কারিকুলাম আগে ছিল, সেই কারিকুলামে ইংলিশ ম্যাথ টিচাররা প্রাইভেট পড়িয়ে মোটামুটি পরীক্ষা ছিল, বাংলা সমাজ টিচাররা মোটামুটি ইনকাম করে জীবন কাটাতে পেরেছে। নতুন কারিকুলামে তো আরো সব শেষ হয়ে গেছে, সব কোচিং এখন বন্ধ হয়ে যাচ্ছে, এখন অনেক কোয়ালিটি সম্পন্ন মানুষজন টিকে থাকতে পারছে না। সো এগুলো নিয়ে ভাববেন না, ঠিক আছে, এগুলো নিয়ে ভাববেন না। হয় লেকচারার হবেন, নয় বিসিএস দিয়ে সরকারি চাকরি করবেন, অথবা প্রাইমারি দিবেন। আর আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশে 11 থেকে 20তম গ্রেডের চাকরির সার্কুলার এত বেশি সার্কুলার আসে যে বলার বাইরে, অনেক সার্কুলার আসে। হয়তো 20তম গ্রেডের চাকরি আপনার সাথে যাবে না, কিন্তু 11 থেকে 14-15 গ্রেডের যে চাকরিগুলো আছে এগুলো আপনারা একজন করতেই পারেন। এই চাকরি যদি করার ইচ্ছা থাকে করতেই পারেন, ঠিক আছে। এবং এগুলো চাকরিগুলো কিন্তু খারাপ হবে না। এই জন্য আপনারা এই চাকরিগুলো অনেকগুলো আছে ইন্টারমিডিয়েটের পরীক্ষা দিয়ে হচ্ছে চাকরিগুলো করা যায়। এই জন্য আমি বলি, আপনারা এখন অনার্স সেকেন্ড ইয়ারে আছেন অধিকাংশ স্টুডেন্টই, আপনারা ইংলিশে খুব ভালো হন, পারলে ম্যাথটা একটু পড়েন, পারলে একটু বাংলা গ্রামারটা পড়েন, তারপর একটু জিকে পড়েন, সাধারণ জ্ঞান পড়ার সিস্টেম হচ্ছে জিকে বই নেবেন একটা, বিসিএস এর গাইড, পুরো বই রিডিং করে খালি এমসিকিউ সলভ করবেন, শুধু এমসিকিউ সলভ করবেন। তারপরে বাংলা গ্রামারটা, এটা হচ্ছে একজন ভালো শিক্ষকের কাছে শিখলে ভালো হয়। ম্যাথমেটিক্স একটা ভালো শিক্ষক লাগবে। ইংলিশ তো আপনারা পড়ছেন, এই কোর্সে ইংলিশ অনেকটা হয়ে যাবে আপনাদের। আপনারা হচ্ছে এগুলো পড়ার পরে জাস্ট শেষ হয়ে গেলে যখন থার্ড ইয়ারে উঠবেন, তখন থেকে এই 11 থেকে 14-15তম গ্রেডের যে চাকরিগুলো আছে এগুলো অ্যাপ্লাই করা শুরু করেন, পরীক্ষা দেওয়া শুরু করেন, এই থার্ড ইয়ার থেকেই শুরু।
থার্ড ইয়ার থেকেই এইগুলোর পরীক্ষা দিবেন, আর সাথে 2-3 মাস ঠিক মতো পড়ে অনার্সের রেজাল্টটা একটু ধরে রাখবেন। অনার্সের রেজাল্টটা অ্যাটলিস্ট আপনাদের 3 থাকা উচিত। 3.25 এর উপরে যদি থাকে, 3.25 এর উপরে রাখতে পারেন, এটা বেস্ট। আর যারা কমার্স বা সায়েন্সের আছেন তাদের আরো ভালো করা উচিত। কিন্তু যারা আর্টস ডিপার্টমেন্টে আছেন, আর্টস থেকে পড়াশোনা করছেন, তাদের যেন 3 নিচে না আসে। 3.25 থাকলে আরো ভালো হয়, 3.25 থাকলে আরো ভালো হয়। এই সিজিপি আপনাকে ভাইবার ক্ষেত্রে অনেক বেশি আপনাকে দেখবেন, মানে আপনি একটা ফেভার পাবেন আর কি সেখানে গিয়ে। এই জন্য আপনারা এই সিজিপিটা রাখার ট্রাই করেন, হার্ড অ্যান্ড সোল। হ্যাঁ, আর যেভাবে বললাম এভাবে প্রিপারেশন নিয়ে আপনার থার্ড ইয়ার থেকে চাকরির চেষ্টা করবেন। এইসব চাকরি করে পাশাপাশি পড়াশোনা করা যাবে, অনার্সের কোনো প্রবলেম নেই। আর চাকরি একটা হইলে টেনশন একদম দূর হয়ে যাবে, ঠিক আছে? আর এই চাকরিগুলোকে ছোট করে দেখেন না। আরেকটা পরামর্শ হচ্ছে, মেয়েদের জন্য বলি, বিশেষ করে ছেলেরাও করতে পারেন, ওই যে শর্ট হ্যান্ড শেখায়। হ্যাঁ, শর্ট হ্যান্ড শেখায়, ওই যে অনেক কিছু আছে যে শর্ট হ্যান্ডে ছোট ছোট করে লেখা যায়, আপনারা একটু ইউটিউবে সার্চ দিলে পাবেন শর্ট হ্যান্ড লেখা। এই শর্ট হ্যান্ড যদি ভালো শিখতে পারেন, চাকরি অবধারিত। যদি খুব ভালো শর্ট হ্যান্ড, যদি আপনি এই অংশটা শিখে পাশাপাশি যদি শর্ট হ্যান্ড শিখতে পারেন, অবধারিত আপনার চাকরি আপনি পাবেনই। আগে এইটা, তারপর শর্ট হ্যান্ড। কারণ আগে এগুলোর পরীক্ষা হয়, তারপরে শর্ট হ্যান্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, তারপর চাকরি হয়। খুব দ্রুত চাকরি পেয়ে যাবেন, 11, 12, 13 গ্রেডের চাকরি খুব দ্রুত পেয়ে যাবেন, খুব দ্রুত। ঠিক আছে, যদি পারেন এগুলো ঠিক করে শর্ট হ্যান্ড নিয়ে একটু একটা মানে কোনো একটা ইনস্টিটিউটে পড়ে ফেলেন, শর্ট হ্যান্ড একটু প্র্যাকটিস করেন, অনেক ভালো কিছু হবে। ভাই একটা কথাই বলি, এত কথার বলার পিছনে একটাই কথা, সেটা হচ্ছে যে মানে আইডেন্টিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এক্সিস্টেন্স। আপনার অস্তিত্ব আছে, আপনি বেঁচে আছেন, আপনার একটা নাম আছে, এগুলোর কোনো লাভ নেই। আপনার পরিচয়টা ইম্পর্টেন্ট, আপনি কি করেন মনে রাখেন। হ্যাঁ, আপনার পরিচয়টা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কোন একটা পরিচয় অর্জন করতে হবে। এই পড়াশোনা করে যদি আপনি কোনো পরিচয় অর্জন করতে না পারেন, আপনি দেখবেন ডিপ্রেশনে পড়ে গেছেন, অনেক খারাপ অবস্থা হবে। এই জন্য শুধুমাত্র পড়াশোনা না, একটা স্বপ্ন দেখেন যে আমি এইটা করবো। কারণ বিসিএস লক্ষ্য থাকলে বিসিএস এর জন্যই দিন রাত খাটেন, এখন থেকেই খাটেন, নিজেকে রেডি করেন, তৈরি করেন। ওই যে এপিজে আব্দুল কালাম, হ্যাঁ, উনি একটা কথা বলেছে, তুমি সূর্যের মতো আলো দিতে চাও, তাহলে সূর্যের মতো আগে জ্বলো। সূর্য তো জ্বলে জ্বলে আলো দেয়, সূর্য তো এমনিতে আলোকিত হয় না, আগে জ্বলতে হবে, আগে নিজেকে কষ্ট দিতে হবে। আগে কষ্ট দেন, তারপর দেখবেন ফল পাবেন, কষ্ট ছাড়া কিছু আসবে না। ঠিক আছে, এই জন্য আপনারা একটু চেষ্টা করেন আর কি। আচ্ছা, শর্ট হ্যান্ড একদম কঠিন না। হ্যাঁ, শর্ট হ্যান্ড হচ্ছে জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। আপনি যেরকম ম্যাথ প্র্যাকটিস করে পারলেন, শর্ট হ্যান্ড প্র্যাকটিস করলে আপনি পারবেন, কঠিনের কিছু না। 4th ইয়ারে পর্যন্ত ভালো সিজিপিএ। আপু সিজিপিএ তো ধরে রাখা সহজ, আপনি নিয়মিত পড়াশোনা করলে হচ্ছে সিজিপিএ ভালো থাকবে। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে তারা ওই পরীক্ষার আগে আসতে সিরিয়াস হয়। আমার নীতি হচ্ছে জানেন কি, আমি আপনাদেরকে বলবো যে 24 ঘন্টা একটা দিন 24 ঘন্টা আপনি 7 ঘন্টা ঘুমান। আপনার হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু মিলে আরো 3 ঘন্টা গেল, 10 ঘন্টা। আপনার অন্য টিউশনি করেন, আপনি এই করেন সেই করেন, আপনার সেখানে 2-3 ঘন্টা গেল। সব করার পরে আপনি হচ্ছে যে চাকরির জন্য 2 ঘন্টা পড়াশোনা করেন, আর আপনার একাডেমিক পড়াশোনার জন্য 3 ঘন্টা সময় দেন প্রতিদিন। এই 5 ঘন্টা সময় 24 ঘন্টার মধ্যে এই 5 ঘন্টা সময় আপনি স্যাক্রিফাইস করেন। 5 ঘন্টা চলে গেলে আরো 18 ঘন্টা সময় থাকে, তাই না? 5 ঘন্টা গেলে 18 ঘন্টা নাকি 19 ঘন্টা, ধরেন 24 ঘন্টা থেকে যদি আপনি 5 ঘন্টা চলে যায়, আরো 19 ঘন্টার মতো আপনার টাইম থাকবে। এই 19 ঘন্টা টাইম আপনি যেমনে খুশি কাটান না, আপনি সারাদিন রিলস দেখেন, আপনি সারাদিন ফেসবুক করেন, আপনি সারাদিন ইউটিউব করেন, প্রবলেম নেই। এই 5টা ঘন্টা 6টা ঘন্টা আপনি স্যাক্রিফাইস করেন না, একদম ওগুলোকে সেপারেট করেন। যে ঘুম থেকে উঠে আমি চাকরির 2 ঘন্টা টানা পড়বো, সন্ধ্যার সময় আমি 3 ঘন্টা টানা পড়বো, আমি বাকি সময় যা ইচ্ছা করলাম। আপনার জীবন তো আগাবে, আপনি দেখবেন আপনি আগাচ্ছেন। কিন্তু আপনার এই প্রপার প্ল্যানিং না থাকলে এই 5 ঘন্টা সময় যদি, মানে আমি বলি কি 24 ঘন্টার সময়টা আপনি কাটাবেন নাকি নিজের উন্নয়নের জন্য কাজ করবেন। উন্নয়নের জন্য আপনি 6 ঘন্টা রাখেন যে আমি নিজের সেলফ ডেভেলপমেন্ট করছি, আমি পড়ছি, শিখছি, জানছি, আমার একাডেমিক রেজাল্ট ভালো, আমার চাকরির প্রিপারেশন ভালো হচ্ছে। আর বাকি 18 ঘন্টা যা খুশি করেন, নাচতে ইচ্ছা করে নাচেন, গাইতে ইচ্ছা করে গান, ঘুরতে ইচ্ছা করে ঘুরেন, আড্ডা মারতে ইচ্ছা করে আড্ডা মারেন, তাস খেলতে ইচ্ছা করে খেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা ঠিক রাখেন, টেনশন মুক্ত। দেখবেন এইটা ঠিক রাখলে আপনার আনন্দ হচ্ছে, আপনি আগাচ্ছেন। এই ছাড়া কিন্তু আপনি জীবনে ভালো করবেন। আমি বারবার বলি, কোনো ম্যাজিক নাই যে আপনি সবকিছু ভালো করে ফেলবেন এমনিতে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, ভোকাবুলারির কি কি বই পড়বো আর কিভাবে শিখবো সিনোনিম অ্যান্টোনিম? আচ্ছা,
ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমি একটা কথা বলবো প্রথমে, যে আপনারা ভোকাবুলারি শেখার জন্য একটা মেথড ফলো করেন। এগুলো আমি সবার জন্যই বলছি। কিছুদিন পর আমি আপনাদেরকে কিছু প্যাসেজ পড়াই, আমি শিখাবো। রাইট ফ্রম ভার্বটা শেষ হলে আমি ক্লাসে কিছু প্যাসেজ সলভ করে আমি দেখাবো কিভাবে ভোকাবুলারি শেখা যায়, কিভাবে এগুলো করতে আমি দেখাবো। তবে আপাতত কথা হচ্ছে যে আপনাকে প্রথমে বেসিক ভোকাবুলারি শিখতে হবে। বেসিক ভোকাবুলারি শেখার ওয়ে হচ্ছে, আপনি যখন এই ভোক্যাব শিখতে চাইবেন তখন আপনি যেটা করবেন, আপনি টপিক বেসড হচ্ছে ভোকাবুলারি শিখবেন। টপিক বেসড ভোকাবুলারি কিভাবে শেখা যায়, ধরেন আমার ইচ্ছে হচ্ছে আমি আজকে কি করব, যে ব্লু ইকোনমি সম্পর্কে জানবো, যে ব্লু ইকোনমি কি। আপনি এই ব্লু ইকোনমি সম্পর্কে একটা আর্টিকেল খুঁজে বের করেন, ইউটিউব থেকে হইতে পারে, সরি আপনি হচ্ছে নেটে সার্চ দিলে যাবেন, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন উইকিপিডিয়া, বিভিন্ন জায়গাতে অনেক আর্টিকেল আছে। আপনি এই আর্টিকেলের মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলো শিখে ফেলবেন, তাহলে দেখবেন ব্লু ইকোনমি সম্পর্কে কিছু লিখতে আসলে আপনি লিখতে পারছেন, আপনি লিখতে পারবেন। আপনি একটা গল্পের বই পড়েন, ওই গল্পের বইয়ের মধ্যে যে যে শব্দগুলো আছে আপনি জানেন। শোনেন, ইন্ডিভিজুয়ালি শব্দ মুখস্থ করলে যদি মনে থাকতো তাহলে মানে ডিকশনারি মুখস্থ করতো। আমরা ছোটবেলা দেখেছি অনেক ভাইয়া এলাকা ছিল ডিকশনারি পুরো মুখস্থ, কিন্তু ইংলিশ কিছুই পারে না। ডিকশনারি মুখস্থ কিন্তু পারে না, কারণ কি জানেন, এলোমেলো শব্দ মুখস্থ করলে মাথায় থাকবে না, আপনি কাজেও লাগাতে পারবেন না। এই জন্য আপনি টপিক বেসড ভোকাবুলারি শিখবেন। আপনার যদি ভোকাবুলারি একান্ত শিক্ষা থাকে, শেখার ইচ্ছা থাকে, আপনি 9 এর বইটা নেন। 9 এর বই যে প্যাসেজ গুলো আছে প্রত্যেকটা লাইনের অর্থ শব্দগুলো বুঝে বুঝে আপনি পড়েন, ওগুলো আপনি বারবার রিডিং করেন। ওই গল্প আকারে প্যাসেজ আকারে পড়লে আপনার মাথায় থাকবে, আপনি ভুলবেন না। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল মুখস্থ করেন আপনি ভুলে যাবেন। এটা হলো বেসিক ভোকাবুলারি শেখার ওয়ে। সবসময় বলি, যখনই ভোকাবুলারি শিখতে ইচ্ছা করে আর্টিকেল যত পারেন টেক্সট পড়েন এবং ওখানে অর্থগুলো বুঝে বুঝে পড়েন। এখনই ডেইলি স্টার বা ওইরকম পত্রিকা পড়ার দরকার নাই, কারণ পত্রিকার ইংলিশ আর অনেক হাই থাকে, ওগুলো আমাদের লাগেও না। বিসিএস এ কেউ ডেইলি স্টার স্ট্যান্ডার্ড ইংলিশ লেখে না, এটা মনে রাখবেন, কেউ লেখে না। কারণ ডেইলি স্টার স্ট্যান্ডার্ড ইংলিশ লিখতে গেলে 1-2 বছর 3 বছর আপনাকে সাধনা করতে হবে, এত সময় কারো নাই। মোটামুটি শুদ্ধভাবে লিখতে পারলেই হয়। আর এটার জন্য এই বেসিক ভোকাবুলারি গুলোই আনা। আর সিনোনিম অ্যান্টোনিমের কথা বলি, চাকরির পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম বা স্পেলিং যেগুলো আছে ইডিয়ম ফ্রেজ যেগুলো আছে, এগুলো সবই প্রিভিয়াস এর কোশ্চেন থেকে বারবার রিপিট হয়। অনেক অজানা দিলে আপনার দাদাও পারবে না, আমিও পারবো না, কোনো শিক্ষকই পারবে না। কোনো শিক্ষকই বলতে পারবে না যে ইংলিশের এত লক্ষ লক্ষ শব্দ আছে তার মধ্যে আমি সব পারি। একজন যদি অনেক স্টুডেন্ট ধরেন একজন টিচার, সে যদি তার জীবনে 6 মাস যদি সময় নষ্ট করে থাকে ভোকাবুলারির পেছনে, তাকেও প্রশ্ন করলে আপনি দেখবেন সে 50% ভোকাবুলারির আনসার বলতে পারবে, আর 50% সে পারবে না। এই যে পারবে না, এটা তার ডিসক্রেডিট না, এটা তার ডিমেরিট না, এটা তার ক্রেডিট। আর আমি সব পারবো না, এটাই স্বাভাবিক। আমার ব্রেনের সবকিছু লোড নেওয়া পসিবল না, আমি পারবো না, সব লাগেও না। বিসিএস এর 200 মার্কের পরীক্ষাতে এইবার বিসিএস এর টিকছে 115 পেয়ে তাদের প্রিলি হয়েছে। আমার তো 200 মার্ক লাগে নাই, আমি অনেক মার্ক পারবো না। সিনোনিম অ্যান্টোনিম মধ্যে আমি ধরেন যে 10টার মধ্যে আমি 5টা পারি, পরীক্ষা 4টা আসতে 2টা পারছি, এনাফ। আমার 4টা পারা লাগবে না, কারণ পরীক্ষায় 200 থেকে 200 মার্ক লাগে না। ব্যাংকের পরীক্ষাগুলোতে যদি 100 মার্কের পরীক্ষা হয়, 50-60 পালে সে টিকে। আমার অনেক মার্ক আমার লাগে না, তাহলে আমি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে কেন শহীদ হইতে যাবো? আমার শহীদ হওয়ার দরকার নাই তো। আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো বারবার রিডিং করবেন, দেখতে দেখতে আপনার মুখস্থ হয়ে যাবে যে এটা সিনোনিম, এটা অ্যান্টোনিম, এটা দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। বারবার শুধু রিডিং করতে হবে। মুখস্থ করতে গেলে আপনি আজকে পড়বেন কালকে ভুলবেন, শুধু রিডিং পড়ে যেতে হবে। আজকে রিডিং পড়লাম, 2-4টা মনে আছে, আবার রিডিং পড়লাম, আবার 2-4টা মনে থাকবে, এরকম পড়তে পড়তে একটা সময় দেখবেন দেখে আপনি পারছেন আর এইটার আনসার এটাই হবে। বাট তখন যদি মিনিংটা খেয়াল করেন তাহলে বেশি ইফেক্টিভ হবে। এই হচ্ছে পড়ার স্টাইল। এর জন্য কোনো বই, যে অনেকে বলে যে তুমি সাইফার্সের বই কিনো, তুমি এইটার বই কিনো, তুমি ওই জায়গার বই কিনো, কিনে মুখস্থ করো, খুব একটা লাভ হয় না। যদি লাভ হইতো সবাই এটাই মুখস্থ করতো। আপনি কয়টা মনে রাখবেন? একটা বইয়ের মধ্যে শত শত শব্দ আছে, পারবেন না। এই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে জোর দিবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়া হয়ে গেলে তখন হচ্ছে যদি আপনি দেখেন তবুও আপনার সময় আছে, আপনি ধৈর্য আছে, পারছেন, তখন আপনি প্রিভিয়াস একটা বই কিনে তখন প্র্যাকটিস করবেন। তখন দেখবেন যে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তে গিয়ে 50% পারেন, আর বাকি 50% থেকে আরো কিছু ইনপুট আপনি নেবেন। এটাই হচ্ছে আপনার পড়াশোনার কৌশল। আর পরীক্ষায় কখনোই মুখস্থ জিনিসের উপরে নির্ভর করা যাবে না। আমি বারবার বলি, যে জিনিস মুখস্থ করতে হয় শুধুমাত্র মুখস্থ করলে পারি, সেই জিনিসের উপর জোর দেওয়া যাবে না। কারণ মুখস্থ আপনার ব্রেন আপনার সাথে বেইমানি করবে। আপনি পড়ে গেছেন যে এইটা আনসার হবে, আপনি গিয়ে দেখলেন পরীক্ষাতে সেটা আসে নাই, আরেকটা আসলে আপনি কি করবেন?
পরীক্ষাতে আপনি দেখলেন সব আপনি পড়ে গেছেন, এ না বি নিয়ে কনফিউশন, এ আনসার হবে না বি আনসার হবে, আপনি অনেক পড়ছেন কিন্তু পরীক্ষার কনফিউশন, মুখস্থ জিনিস মানে কনফিউশন হবে। এই জন্য আপনারা বাংলা গ্রামার ভালো পারলেই মার্ক, অঙ্ক পারলেই মার্ক, ইংলিশ গ্রামার পারলেই মার্ক, ইংলিশ লিটারেচার পারলেই মার্ক, এগুলো পড়লেই মার্ক পাওয়া যায়, এগুলোর উপর জোর দিবেন। আর জিকের মধ্যে এই যে ইডিয়ম ফ্রেজ ইংলিশের যে মুখস্থ পার্ট আছে গুরুত্ব কম দিবেন, কারণ এগুলো আপনি অনেক বেশি পড়েও পরীক্ষায় সবসময় কমন পাবেন না, সবসময় এগুলো পসিবল না, এত কিছু আছে সবকিছু আপনি পাবেন। এই জন্য যেগুলো বাংলা গ্রামার আমি কোনো মার্ক ছাড়বো না, ম্যাথ আমি কোনো মার্ক ছাড়বো না, ইংলিশ গ্রামারে কোনো মার্ক ছাড়বো না, আপনাকে এরকম করে নিতে হবে। ওইরকম করে নিলেই দেখবেন 115 পাচ্ছেন, আপনি 50-60 পেয়ে যাচ্ছেন, আর মুখস্থ থেকে কিছু মার্ক আপনি ছেড়ে দিলেন, আমি লিখলাম না, আমি তো তবু টিকবো, আমার টিকাটা ইম্পর্টেন্ট। এইভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে বেসিক আপনারা ভোকাবুলারি শেখার জন্য অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন, বিভিন্ন টেক্সট পড়ায়, বই পড়ায়, গল্প পড়ায়, এগুলোর দিকে গুরুত্ব দিয়ে আপনারা এগুলো মুখস্থ করবেন। ওকে, আর কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে চৈতি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, রিডিং ইংলিশ পড়লে হবে, গল্প রিডিং ইংলিশ পড়লে হবে, আপনি পড়েন ভাই, আপনি মিনিং বুঝবে পড়েন। আপনি শুনেন বেসিক ভোকাবুলারি বললেন কি, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইংলিশের বেসিক কি, আপনি বলতে পারবেন? আপনি যাই শিখেন সেটাই বেসিক। আপনি আগে এম এর অর্থটা জানলেন না, আপনি এম এর অর্থ জানছেন, এইটাও আপনার বেসিক। পড়েন না, আপনি যে কোনো কিছু পড়েন, যে কোনো বই পড়েন, সব শব্দ প্রায় সেম, আপনি দেখেন না বইগুলো ঘেটে, অধিকাংশ জায়গায় একই একই রকমের। প্রথমে আমি সাজেশন করব, প্রথমে আপনি 8 এর বই থেকে ভোকাবুলারি শিখেন, 9 এর বই পড়েন, তারপর ইন্টারমিডিয়েটের বই পড়েন। এনাফ, এনাফ ইজ এনাফ। এইটুকু যদি আপনি শেষ করতে পারেন, আপনার জীবন ধন্য, আপনাকে আর কিছু শিখতে হবে না, ভোকাবুলারি এনাফ, এখানেই হয়ে গেছে সবকিছু, ঠিক আছে? এই হলো কথা। তো আশা করি বিষয়গুলো একটু বুঝে শুনে আগাবেন, কারণ চাই আপনারা অনেক ভালো কিছু করেন। আমরা আসলে হচ্ছে যে আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের কোনো বড় ভাই বা কেউ আমাদেরকে এগুলো বুঝায় নাই, আমরা এই জন্য কিন্তু অনেক পরে শুরু করেছি, আমরা খুব ভালো করতে পারি না। এর মধ্যে আমি যখন চাকরির পরীক্ষা দিয়েছি, করোনার কারণে অনেক কিছু বন্ধ ছিল, অনেক কিছু করতে পারি নাই, ঠিক আছে? যেমন অনেক সময় ওয়েস্ট হয়েছে, আমরা যেভাবে প্ল্যান করেছিলাম আমরা করতে পারি নাই। এই ব্যর্থতাটা আপনারা এই ব্যর্থতার মধ্যে পড়েন না কি, সেই জন্য এতগুলো কথা বলা। যদি আপনাদের কাজে লাগে তাহলে এই এতগুলো কথা সার্থক হবে, আর যদি আপনাদের কাজে না লাগে তাহলে তো গেল। হ্যাঁ, আচ্ছা আসেন, ইউজ অফ মডাল অক্সিলারি ভার্ব। আমরা এখানে কিছু মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার দেখব, আমরা কিছু মডাল অক্সিলারি ভার্বের আমরা কখন ব্যবহার করি, কি করি, আমরা এই বিষয়গুলো নিয়ে একটা স্পষ্ট ধারণা দেব। আজকে যেহেতু অনেক বেশি সময় নষ্ট করে ফেললাম, আমরা অনেক বেশি কথা বলতে পারবো না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে আর অনেক বেশি কথা বলবো, ঠিক আছে? আমরা আস্তে আস্তে এগুলো খুব ভালো করে শিখবো। দেখেন, মডাল অক্সিলারি ব্যবহারে গেলে প্রথমত আমাদের জানতে হবে, আমি এই কথাগুলো আগে বলেছিলাম যে মডাল অক্সিলারি ভার্বের একটা বিশেষত্ব হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্বগুলোর একটা বিশেষ অর্থ থাকে। আমরা বলেছি মডাল অক্সিলারি ভার্বগুলোর একটা বিশেষ অর্থ থাকে, কিন্তু নরমালি যে অক্সিলারি ভার্বগুলো থাকে সেগুলোর অর্থ থাকে না। তো আমাদের অনেক রকমের মডাল অক্সিলারি ভার্ব আছে, অনেকগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে। এর মধ্যে যদি আমরা কিছু মডাল অক্সিলারি একটু চিনে নেই, আমরা জানি শ্যাল, এটার সাথে আমরা মিলিয়ে পড়ি শুড, উইলের সাথে আমরা পড়ি হচ্ছে উড, ক্যানের সাথে আমরা পড়ি কুড, মেয়ের সাথে মাইট, নিট, ডেয়ার, অট টু, তারপর হচ্ছে আমরা পড়ি এম টু, ইজ টু, আচ্ছা এগুলো আমি একসাথে লিখি, এম টু, ইজ টু, তারপরে আর টু, ওয়াজ টু, তারপর হচ্ছে ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আর হচ্ছে বি গোয়িং টু। এইগুলো আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আর কি। বি গোয়িং টু কয়টা লিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 21টা লিখলাম। হ্যাঁ, এই 21টা মডাল অক্সিলারি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ। এখন আমাদের এখানে একটা মডাল অক্সিলারির ব্যবহার শিখতে হবে।
প্রত্যেকটা জিনিসের ব্যবহার আমাদের জানতে হবে যে কখন আমরা কিগুলো মানে কোনগুলো ব্যবহার করি। আমি কয়েকটা মডাল অক্সিলারি একটু বেশি কথা বলবো, আর কয়েকটা মানে কিছু নিয়ে আমরা একটু কম কথা বলবো, কারণ যেগুলো আমাদের বেশি লাগে সেগুলো নিয়ে একটু বেশি কথা বলবো, আর যেগুলো আমাদের কম লাগে সেগুলো নিয়ে আমরা একটু কম কথা বলবো, ঠিক আছে? প্রথমে আমরা আসি উইলের ব্যবহারে। আমরা উইল কখন কখন ব্যবহার করব। হ্যাঁ, উইল আমরা কখন কখন ব্যবহার করি একটু বুঝি। দেখেন উইলের কথায় আসি প্রথমে। এখানে কি বলেছি দেখেন, উইল আমরা কখন ব্যবহার করি। উইলের ব্যবহার এখানে বলেছি যে উইল ইজ ইউজ টু এক্সপ্রেস আ সিম্পল ফিউচার অ্যাকশন অর ইভেন্ট, অর্থাৎ ভবিষ্যতে কিছু একটা হবে, ভবিষ্যতে কিছু একটা ঘটবে, এই বিষয়টা বোঝানোর জন্য আমরা উইল ব্যবহার করি, প্রথম কথা। আর পরে বলেছে ইট ইজ মোর কমনলি ইউজড ইন এভরিডে কনভারসেশন, আমরা আমাদের কথার মধ্যে প্রায়ই হচ্ছে উইল ব্যবহার করি। আই উইল গো টু দ্য স্টোর টুমোরো, যে আমি আগামীকাল কি করব, দোকানে যাব। হ্যাঁ, আমরা উইল ব্যবহার করেছি। আমরা জানি যে আয়ের সাথে কিন্তু শ্যালও ব্যবহার করা যায়, কিন্তু কেন শ্যাল ব্যবহার করি নাই, কেন শ্যাল ব্যবহার না করে উইল লিখলাম। শেল ব্যবহার করার ক্ষেত্রে পার্থক্যটা কি এইটা একটু আমরা জানি। শেল আমরা কখন ব্যবহার করি, দেখেন শেলের ব্যবহারটা হচ্ছে, আমরা যদি শেল নিয়ে কথা বলি, শেল কখন ব্যবহার করা হয়, এখানে বলা হচ্ছে যে শেল ইজ লেস কমনলি ইউজড ইন মডার্ন ইংলিশ and often sounds formal or old fashioned। তাহলে দেখেন তিনটা কথা। একটা কথা হচ্ছে যে মডার্ন ইংলিশে এখন আর এটা তেমন একটা ব্যবহৃত হয় না, লেস কমনলি ইউজড মানে অনেক তেমন একটা ব্যবহৃত হয়, অনেক কম ব্যবহৃত হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে often sounds formal, আমরা যখন ফর্মালি কথা বলি তখন হচ্ছে আমরা শ্যাল ব্যবহার করি। ফর্মালি কখন আমরা লিখি আমি একটু পরে এক্সাম্পল দিয়ে দেখাবো। আর ওল্ড ফ্যাশন, এই শ্যালের ব্যবহারটা অনেকটা ওল্ড ফ্যাশন বলে, যে আগে এই শ্যাল ব্যবহার করা হয়তো, অনেক আগে শ্যালের ব্যবহার ছিল, কিন্তু এখন আর শ্যাল ব্যবহার করা হয় না। এক কথা, এখন আর শ্যাল ব্যবহার করা হয় না। নর্মালি এখন যারা কথা বলে তারা হচ্ছে সবাই উইল দিয়েই কথা বলে। হ্যাঁ, তারা কি করে, সবসময় উইল দিয়েই ব্যবহার করে। আচ্ছা, এখন বিষয়টা কি একটু বুঝাই। আমরা এই যে এখানে একটা বাক্য দেখেন, বলা আছে যে আই শ্যাল ডু মাই বেস্ট টু কমপ্লিট দ্য প্রজেক্ট, যে আমি এই প্রজেক্টটা শেষ করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখানে শ্যাল লিখেছি। শ্যাল এবং উইলের মধ্যে একটা সুন্দর পার্থক্য আছে, পার্থক্যটাকে একটু বুঝেন। দেখেন শ্যাল দিয়ে কি বোঝায় জানেন, শ্যাল দিয়ে বোঝায় যে অবশ্যই আমি এটা করব, অবশ্যই আমি এটি করব, অবশ্যই করব, বাধ্যবাধকতা বোঝায়। শ্যাল মানে বাধ্যবাধক, আমি ওইটা অবশ্যই করব, অবশ্যই এটি করতে হবে। শ্যাল দিয়ে এই বাধ্যবাধকতা বোঝায়, কিন্তু উইল দিয়ে বোঝায় হচ্ছে ইচ্ছা। আমি অর্থগুলো সব বুঝাবো। হ্যাঁ, এম ইজ আর তো মোডাল না, এম টু ইজ টু থাকলে মোডাল, ঠিক আছে? যদি শুধু এম ইজ আর থাকে ওগুলো অক্সিলারি ভার্ব, ওগুলো মোডাল না। আচ্ছা, জি সবগুলোই। আচ্ছা, কিসের অর্থ জাহেদুল হাসান ভাই খেয়াল করেন। তাহলে শ্যাল দিয়ে বোঝায় অবশ্যই আমি কোন একটা কিছু করব, এটি বোঝায়। আর উইল দিয়ে কি বোঝায়, উইল দিয়ে বোঝায় হচ্ছে ইচ্ছা, আমার করার ইচ্ছা আছে, কিন্তু করব কি করব না শিওর না। আমি যদি বলি যে আই শ্যাল গো ইউর হোম টুমরো, যে আমি আগামীকাল তোমার বাড়ি যাব, যদি শ্যাল বলি বোঝাবে অবশ্যই যাব। আর যদি বলে আই উইল গো ইউর হোম টুমরো, আগামীকাল তোমার বাড়ি যাব, উইল দিয়ে বলেছি না, এটা ফিউচার বোঝাচ্ছে যে আমার ইচ্ছা আছে যাওয়ার, আমি যেতেও পারি নাও যেতে পারি। মানে শ্যাল দিয়ে বাধ্যবাধকতা বোঝায়। এখন ধরেন আমরা যখন কাউকে কথা দেই যে আমি এটা করব, এই কালকে আমি স্কুলে যাব, ভাই আমি তো নাও যেতে পারি, কোনো একটা ইনসিডেন্ট থাকতে পারে, কোনো একটা সমস্যা থাকতে পারে, আমার ইচ্ছে নাও হইতে পারে, আমি অসুস্থ হইতে পারি, আমি যাব না। শ্যাল দিলে বোঝালে অবশ্যই যাবো, আর উইল দিয়ে বোঝে ইচ্ছা, তাহলে ইচ্ছাটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা ইচ্ছার কথাই বুঝি, কালকে স্কুলে যাব, নাও যেতে পারি। আর শ্যাল মানে অবশ্যই যাব। এই জন্য শ্যাল আমরা নর্মালি এখন মডার্ন ইংলিশে ব্যবহার করি না, উইল ব্যবহার করি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা ক্ষেত্রে শ্যাল আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, একটা ক্ষেত্রে আপনাকে শ্যাল অবশ্যই ব্যবহার করতে হবে, এটাকে বলা হয় ম্যান্ডেটরি শ্যাল। ম্যান্ডেটরি শ্যাল বলা হয়। এটা কোথায় কোথায় ব্যবহার করতে হয়, আমি যদি আপনাকে কয়েকটা কথা বলি, এই কথাটা শুধু একটু বোঝেন যে একটা শ্যাল আছে, আমরা এই শ্যালটাকে বলি হচ্ছে ম্যান্ডেটরি শ্যাল। ম্যান্ডেটরি শ্যাল মানে হচ্ছে অব্লিগেশন, রিকোয়ারমেন্ট অর প্রহিবিশন। ধরেন
অব্লিগেশন মানে হচ্ছে কোন একটা কাজ করতে আপনি বাধ্য, এটা শ্যাল দিয়ে বলতে হবে। রিকোয়ারমেন্ট কোনো কিছু অবশ্যই দরকার, শ্যাল দিয়ে বলতে হবে। আর প্রহিবিশন মানে হচ্ছে কোনো কিছু কাউকে আপনি নিষেধ করছেন, সে কোনোভাবে এটি করতে পারবে না, সেটি হচ্ছে শ্যাল দিয়ে বোঝাইতে হবে। কেমন, ধরেন আপনারা দেখবেন যে আদালতের বিভিন্ন যে ডকুমেন্ট গুলো আছে, আদালতের মধ্যে যেই ধরেন কাউকে অবশ্যই এই শাস্তি পেতে হবে, কেউ জনসম্মুখে ধূমপান করলে তার এই শাস্তি, অবশ্যই তাকে এই শাস্তি পেতে হবে, এই ভাষাগুলো আপনাকে শ্যাল দিয়ে বলতে হবে। আমাদের সংবিধানের মধ্যে যে আইনগুলো লেখা হয়েছে এগুলো দেখবেন প্রত্যেকটা শ্যাল দিয়ে লেখা হয়েছে, কারণ সংবিধানের এগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। যদি আমি না মানি আমার কিন্তু অপরাধ হবে, আমার শাস্তি হবে, এগুলো অবশ্যই আমাকে মানতে হবে, কিন্তু শ্যাল দিয়ে লেখা হয়েছে। এই জন্য আপনি দেখবেন যে যত আইন আদালতের যত কিছু আছে সবগুলো হচ্ছে শ্যাল দিয়ে লেখা হয়, সবগুলো শ্যাল দিয়ে লেখা হয়। যেমন দেখেন এখানে বলছে যে আই শ্যাল পে দ্য স্পেসিফাইড অ্যামাউন্ট বাই দ্য ডিউ ডেট, মানে এই যে এখানে বলছে যে সে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সে হচ্ছে ওই নির্দিষ্ট অ্যামাউন্ট কি করবে, সে পরিশোধ করবে, ঠিক আছে, ডিউ এর টাকাটা সে পরিশোধ করবে। তারপর বলছে যে ইন এভরিডে ল্যাঙ্গুয়েজ, প্রতিদিনের ভাষা, ইট ইজ মোর কমন অ্যান্ড ক্লিয়ার টু সে, যে আমরা যদি এইভাবে বলি যে হি মাস্ট পে দ্য স্পেসিফাইড অ্যামাউন্ট বাই দ্য ডিউ ডেট। এখন কিন্তু এই যে এই রকমের শ্যালের বাক্যগুলো মাস্ট দিয়ে বলে, কিন্তু শ্যাল দিয়েও আপনি বলতে পারবেন। আপনি যদি এই বাক্যটা শ্যাল দিয়ে বলেন হবে, যদি মাস্ট দিয়ে বলেন তবুও হবে, কিন্তু জানতে হবে শ্যাল হচ্ছে অব্লিগেশন বোঝাতে, বাধ্যতামূলক বোঝাতে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, আমরা চাইলে মাস্টও ব্যবহার করতে পারি। হ্যাঁ, এরকম আর কি। আরেকটা বাক্য দেখেন, চাইলে এরকম অনেক বাক্য আমি দেখাইতে পারবো, আমি এত তো আসলে সুযোগ হবে না, আমি অল্প কিছু দেখাচ্ছি। যেমন এখানে বলতে দেখেন দ্য ডিফেন্ডেন্ট শ্যাল প্রোভাইড অল নেসেসারি ডকুমেন্টস টু দ্য কোর্ট বাই দ্য স্পেসিফাইড ডেডলাইন। অর্থাৎ ডিফেন্ডেন্ট মানে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, শ্যাল প্রোভাইড, তাকে অবশ্যই দিতে হবে অল নেসেসারি ডকুমেন্টস, প্রত্যেকটা প্রয়োজনীয় দলিল দিতে হবে টু দ্য কোর্টকে বাই দ্য স্পেসিফাইড ডেডলাইন, নির্দিষ্ট যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে এই ডিফেন্ডেন্টকে অবশ্যই তার যেই প্রমাণ আছে, দলিলপত্র আছে, প্রয়োজনীয় দলিল আছে, সবকিছু আদালতে কি করতে হবে, সাবমিট করতে হবে। যদি না করে তাহলে কিন্তু হবে না। এই যে এটা করতেই হবে বোঝাতে শ্যাল দিয়েছে, চাইলে মাস্ট দিয়েও আমরা কি করতে পারতাম, বাক্যগুলো বলতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখবো যে আইন আদালতের ভাষায় বাধ্যতামূলক বোঝাতে শ্যাল ব্যবহার করা হয়েছে, সংবিধানে শ্যাল আছে, এটা আমরা একটু জেনে রাখবো। আর নর্মালি হচ্ছে এখন শ্যাল ব্যবহার হয় না, এই একটা জায়গা আছে নর্মালি শ্যাল ব্যবহার করা হয় না, আর শ্যালের পরিবর্তে চাইলে মাস্ট ব্যবহার করা যায়। বলেন এই অংশটুকু ক্লিয়ার হয়েছে সবার? কোনো সমস্যা আছে? এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, সবগুলো যে আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা এরকম না, জাস্ট দেখার জন্য দিলাম, আপনারা একটু হচ্ছে জাস্ট এগুলো একটু রিডিং পড়ে একটু বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করতে হবে না কিন্তু। হ্যাঁ, এগুলো আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। এইবার দেখেন আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আজকে এইটা লাস্ট, হ্যাঁ, আমরা শুডের ব্যবহারটা শিখি। শুড, দেখেন শুড মানে হচ্ছে উচিত, আরেকটা শুডের ব্যবহার আমরা পাবো, সেটা হচ্ছে শুড হ্যাভ প্লাস হচ্ছে ভার্ব থ্রি। শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি থাকলে অর্থ হবে উচিত ছিল, তখন অর্থ হয়ে যাবে উচিত ছিল। হ্যাঁ, শুড মানে হচ্ছে উচিত, আর শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দিলে এটা অর্থ হবে উচিত ছিল। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে ইউ শুড ফলো মি, যে তোমার উচিত ছিল আমাকে অনুসরণ করা। ইউ শুড ফলো মি, এটা অর্থ হচ্ছে তোমার আমাকে ফলো করা উচিত ছিল। এখন এই কথাটা যদি বলি যে ইউ শুড হ্যাভ ফলোড মি, এটার অর্থ হবে তোমার আমাকে অনুসরণ করা উচিত ছিল। যখন আপনি দেখবেন, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন না, সরি, শুড মানে হচ্ছে তাহলে বলেছে উচিত, শুড মানে বলেছে কি উচিত, আর শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি বলেছে উচিত ছিল। হ্যাঁ, শুডের পরে যদি ভার্ব ওয়ান থাকে তখন উচিত, আর যদি শুডের পরে হ্যাভ প্লাস ভার্ব থ্রি থাকে তখন উচিত ছিল। ঠিক আছে, এইটা পাস্ট বোঝায়, এটা বোঝায় পাস্ট, আর এই উচিত বলতে বোঝায় প্রেজেন্ট।
তোমার এখানে যাওয়া উচিত বা তোমার এটা করা উচিত, এটা প্রেজেন্ট বোঝায়। শুড মানে যে পাস্ট, এইটা মাথায় নেওয়া যাবে না কিন্তু। শুড শুড যে সবসময় পাস্টেই হবে বিষয় কিন্তু এরকম না। শুড প্রেজেন্টে মিনিং দেয়, তোমার এটা করা উচিত, তোমার এটা যাওয়া উচিত, তোমার এটা খাওয়া উচিত, প্রেজেন্টই বোঝায়। আর শুড এর পরে হ্যাভ প্লাস ভার্বটি দিলে পাস্ট বোঝায়, তোমার এটা উচিত ছিল, তোমার যাওয়া উচিত ছিল, তোমার খাওয়া উচিত ছিল, এই বিষয়টা বোঝায়। তো আপনারা এইভাবে বাক্য ট্রাই করবেন, বাসায় শুড দিয়ে অনেক বাক্য এরকম ট্রাই করবেন। উচিত, উচিত মানে ছিল, এগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ভালো হবে। তো আজকে এই পর্যন্ত থাক, আমরা এগুলো একটু শিখে রাখবো। আজকে অনেক কথা বললাম, ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে রাতে কথা হবে, তখন আমরা আরো মোডাল অক্সিলারি কিছু ব্যবহার শিখবো। মোডাল অক্সিলারি ব্যবহার শিখেই আমরা তারপর চলে যাব রাইট ফর্ম অফ ভার্বে। আমাদের রাইট ফর্ম ভার্বে আর অনেক বেসিক আমাদের ডেভেলপ, অনেক কিছু শিখাবো এইটার মধ্যে। সামনে যত যাবেন দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে ইংলিশ নিয়ে একটা মানে গভীরতা বাড়ছে, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার কনফিডেন্স বাড়ছে যে এগুলো তো আমি এখন পারছি, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, তবে আপনারা হচ্ছে একটা কাজ করবেন, টেন্সের টপিকটা একটু রিভিশন দিবেন, কারণ রাইট ফর্ম অফ ভার্বে আমাদের টেন্স লাগবে, তো এই জন্য টেন্সটা একটু রিভিশন দিয়ে রাখবেন। হ্যাঁ, টেন্সটা রিভিশন দিয়ে রাখলে আমরা রাইট ফর্ম ভার্বে বেশি ভালো করব। দয়া করে টেন্সের একদম খুঁটিনাটি বিষয় বলেছি, অ্যাজ বে অ্যাজ কিভাবে হয়, হ্যাভ এস কোথায় হয়, এম ইজ আর কোথায় হয়, কেন আইএনজি হয়, তারপর বেস ফর্ম কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করি, পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি কি থাকে, আমি কিন্তু একদম খুঁটিয়ে 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 কিন্তু বিষয়গুলো আমি আপনাদের পড়িয়েছি। এগুলো অবশ্যই পড়ে রাখতে হবে। যা যা টেন্সে পড়িয়েছিলাম সবই রাইট ফর্ম অফ ভার্বের রুল। এই জন্য ওগুলো আপনি যত ভালো পড়ে রাখবেন, রাইট ফর্ম অফ ভার্ব আপনি তত ভালোভাবে নিতে পারবেন, এবং একটা মানে এমন ক্লাস হবে যে আপনি এখান থেকে আপনি বুঝবেন ইংলিশ কত মজা, যে রুল মুখস্থ না করে ইংলিশ শেখা যায়, আপনি বুঝে বুঝে পড়তে পারবেন। ঠিক আছে, সুতরাং আপনারা একটু গুরুত্ব সহকারে একটু একটু দেখেন, একটু টেন্সের টপিকটা রিভিশন দিয়ে রাখেন, আর কি ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকের মতো তাহলে বিদায় নিয়েছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক শুভরাত্রি। আসসালামু আলাইকুম।